হ্যালো এভরিওয়ান। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সলিড। সলিড খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে কয়েকটা টপিক আছে, যে টপিকগুলো যদি আমরা একটু ভালো করে বুঝে নিই বা একটু ভালো করে আলোচনা করে নিই, তাহলে খুব সহজ সহজ কোশ্চেন আসে যেগুলো আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে কি করব, যে এই ভিডিওতে এই কোশ্চেনটা তো আলোচনা করবই, এর সঙ্গে সলিড চ্যাপ্টার থেকে আমাদের কি কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়া উচিত এবং সেটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো থেকে, তো সেগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, শুধু আমি এই কোশ্চেনটাই ডিসকাস করব না এই ভিডিওতে, এই কোশ্চেনটা আমি একদম লাস্টে এক্সপ্লেন করব যে কি অ্যান্সার হতে পারে। কিন্তু তার আগে আমি একটু সলিড চ্যাপ্টারটাকে একটু রিভাইজ করে নেবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, যে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের মেন পড়া উচিত এবং সেখান থেকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেগুলো জাস্ট একটু আলোচনা করব। কিন্তু তার আগে বলে দিই, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এসএলএসটিতে, এসএলএসটি যে 2016-তে হয়েছিল তাতে পড়েছিল। কোশ্চেনটা কী ছিল না, এটা সলিড থেকে এসেছিলো। কোশ্চেনটা কী ছিল, যে একটা ক্রিস্টাল আছে যার এ নট ইকালস টু বি নট ইকালস টু সি, মানে কি, যে তার যে তিনটা যে বাহু আছে তারা হচ্ছে অসমান। ঠিক আছে, কিন্তু তিনটা যে কোণ, আলফা ইকালস টু গামা, বিটা ইকালস টু গামা, কিন্তু 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ক্রিস্টাল সিস্টেমটা কেমন হবে? ঠিক আছে, ইংলিশে কী ছিল, যে এ ক্রিস্টাল হ্যাজ, ঠিক আছে, এ সার্টেন ক্রিস্টাল হ্যাজ এ নট ইকালস টু বি নট ইকালস টু সি, মানে তিনটা যে তার এজ থাকে বা বাহু থাকে তারা হচ্ছে অসমান ছিল, মানে নট ইকালস টু, কিন্তু তার যে তিনটা অ্যাঙ্গেল আলফা বিটা ইকালস টু গামা, তিনটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রির সঙ্গে সমান। ঠিক আছে, যে তিনটা অ্যাঙ্গেল যে ছিল তারা কিন্তু 90 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে দ্য ক্রিস্টাল ইজ বলে চারটা অপশান ছিল, সেটা কিনা মনোক্লিনিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, আর হচ্ছে ডিতে কী ছিল না অর্থরম্বিক। এই চারটা যে অপশান দেওয়া আছে, এই চারটা অপশানের মধ্যে কোন ধরনের এই ক্রিস্টালটা হচ্ছে কোন ধরনের, এটাই হচ্ছে জাস্ট একটা সিম্পল, একদম সিম্পল কোয়েশ্চেন। তোমরা হয়তো অনেকে পড়েছো সলিডের ক্ষেত্রে সে একটা টেবিল করে দেওয়া থাকতো, যে কিউবিকের ক্ষেত্রে কি, সিম্পল কিউবের ক্ষেত্রে কি, মনোক্লিনের ক্ষেত্রে কি, টেট্রাগোনালের ক্ষেত্রে কি হয়, মানে এজের কি হয় বা অ্যাঙ্গেলের কি হয়, সে ধরনের একটা টেবিল দেওয়া থাকতো। সেই টেবিলটা যদি তোমরা মুখস্থ করে রেখে নিতে পারো একবার, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো একদম কিন্তু আটকাবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা পরে এক্সপ্লেন করবো, আমি সেই টেবিলটা অবশ্যই দেখাবো এবং এই অ্যান্সারটা কীভাবে করতে হবে সেটাও আমরা দেখাবো। কিন্তু তার আগে আমি সলিড থেকে কিছু টপিক আমি এখানে একটু এক্সপ্লেন করে নেব, যেগুলো তোমাদের ভালো করে পড়ে একটা নোট বানিয়ে ভালো করে একদম মনে রাখা উচিত, কারণ কোশ্চেন যে কোনো দিক থেকেই আসতে পারে সলিডে। ঠিক আছে, তো শুধু এরকমই নয় যে এই সেই টেবিল থেকে এই কোশ্চেনটা দিয়ে দেবে, অনেক কিছু কোশ্চেন আছে, অনেক ধরনের কোশ্চেন হতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে করে আজকে একটু রিভাইজ করে নেবো। ঠিক আছে, যেমন সলিড পড়তে হলে তোমাকে প্রথমেই জানতে হবে যে কত ধরনের কিউব হয়। ঠিক আছে, জেনারেলি কি হয়, যে জেনারেলি আমরা ইউনিট সেলের উপর ডিপেন্ড করে কিউবকে 3 ভাগে ভাগ করি। সেই 3 ভাগটা কি না, 3 ভাগটা হচ্ছে যে সিম্পল কিউব, ঠিক আছে, সিম্পল কিউব, বিসিসি আর এফসিসি। ঠিক আছে, যে সিম্পল কিউব আর বিসিসির ফুল ফর্ম কি, বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম, আর এফসিসি মানে ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। ঠিক আছে, অনেক হয়তো ভুলে গেছে, আমি তাদের জন্য একটু মনে করিয়ে দিই যে সিম্পল কিউবটা কি ধরনের কিউব হয় বা কোন ধরনের কিউবকে সিম্পল কিউব বলা হয়। ঠিক আছে, ধরো এটা একটা কিউব, এটা একটা কিউব। ঠিক আছে, যে যখন অ্যাটমগুলো কি হয় এই কর্নার পজিশনগুলোতে থাকে, এই কর্নার পজিশনগুলোতে থাকে, ধরো একটা কিউবের কি 8টা কর্নার হয় বা কর্নার হয়, তো এই 8টা কর্নারে যখন অ্যাটমগুলো থাকে তখন তাকে কি বলা হয় না, সিম্পল কিউব বলা হয়। ওকে, তখন তাকে সিম্পল কিউব বলা হয়। আর যদি এই সিম্পল কিউবের সেন্টার একদম মধ্যবিন্দুতে মাঝখানে, ঠিক আছে, এই কিউবটার মাঝখানে যদি একটা অ্যাটম থাকে এরকম মাঝখানে, বুঝতে পেরেছি, একদম সেন্টার, মানে ধরো একটা কিউব আছে
তোমার হাতে ধরো একটা কিউব আছে, একদম মাঝখানে সেন্টারের কাছে যদি একটা অ্যাটম থাকে তাকে বলা হয় বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক। এই যে বডি সেন্টার্ড কিউবিক মানে একদম বডির মাঝখানে থাকবে ভেতরে, এই জন্য তাকে বলা হয় বিসিসি। ঠিক আছে, তাহলে এফসিসি কেমন হয়? এফসিসির ক্ষেত্রে একটা ধরো এটা একটা কিউব, এফসিসির ক্ষেত্রে কেমন হবে? ধরো এটা কিউব, এটা একটা কিউব। এবার সিম্পল কিউবের মতো এখানেও কিন্তু আটটা আটটা যে কর্নার থাকে, এই আটটা কর্নারে হচ্ছে আটটা অ্যাটম থাকে। ঠিক আছে, এটাকে কি বলে? সিম্পল। কিন্তু এফসিসির ক্ষেত্রে কি হবে না, এফসিসির ক্ষেত্রে এক্সট্রা একটা এই ফেস সাইডে, মানে এই যে কিউবের ছটা ফেস থাকে, যে ফেসের দিকে একটা করে অ্যাটম থাকবে। মানে ধর এই ফ্রন্ট ফেস, এটা আমি ফ্রন্টের দিকে ড্র করেছি, একদম সামনের দিকে যে ফেসটা থাকে সেদিকে, তেমনি এই দিকেও থাকতে পারে, পেছনের দিকেও থাকতে পারে, এই বাম দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে, মানে থাকেই, আবার উপরের দিকেও থাকে। তো তখন তাকে বলা হয় এফ সি সি, মানে ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। ঠিক আছে, এগুলোকে বলে এফসিসি। তাহলে বিসিসি আর এফসিসির মধ্যে পার্থক্য কি না, বিসিসির মধ্যে পার্থক্য হচ্ছে যে একদম মধ্যবিন্দু বা সেন্টারে একটা অ্যাটম থাকে, কিন্তু এফসিসির ক্ষেত্রে কি হয় যে ছটা যে প্লেন থাকে, ছটা যে সাইড থাকে একটা কিউবের, সেই ছটা সাইডে ছটা অ্যাটম থাকে এক্সট্রা। ঠিক আছে, এটা হচ্ছে এটা। তাহলে এই ধরনের কোশ্চেন তোমার কি হতে পারে, যে এই যে টাইপ অফ ক্রিস্টাল থেকে কোশ্চেন হয়ে যেতে পারে যে সিম্পল কিউবের ক্ষেত্রে, বা এরকম কোশ্চেন হতে পারে যে একটা কিউব আছে, তার শুধুমাত্র এই যে কর্নার পজিশনগুলোতে অ্যাটম অকুপাইড আছে, তাহলে সেই ধরনের কিউবকে কি বলা হয়? সিম্পল কিউব বলা হয়। আবার এরকম কোশ্চেন এসে যেতে পারে যে ধরো একটা কিউব আছে, তার মধ্যবিন্দু বা সেন্টার, বডি সেন্টারে একটা অ্যাটম আছে, তখন তাকে কি বলা হবে না, তখন বিসিসি টাইপ কিউব বলা হবে। আরেকটা কোশ্চেন আসতে পারে, ধরো যে একটা কিউব আছে, তার ছটি প্রান্তে বা ছটি সিক্স সাইডেই হচ্ছে একটা করে অ্যাটম থাকে, তখন তাকে বলা হয় এফসিসি। ঠিক আছে, এই ধরনের হতে পারে। এবার কি হয়, তোমরা জানো যে একটা ধরো ক্রিস্টাল আছে, ঠিক আছে, একটা ক্রিস্টাল নিয়েছো, তার মধ্যে কিছু অংশ ফাঁকা থাকে, কিছু অংশ অকুপাইড থাকে, একদম 100% পিওর, একদম অকুপাইড অ্যাটম দিয়ে অকুপাইড থাকে না কোনো একটা ক্রিস্টালের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা সেই যে ফাঁকা জায়গাগুলো থাকে আর যে অকুপাইড থাকে, সেইটাকে কিভাবে প্রকাশ করা হয় না, ক্লোজ প্যাকিং অফ আইডেন্টিক্যাল সলিড স্পিয়ার, যে ক্লোজ প্যাকিং অফ আইডেন্টিক্যাল সলিড স্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, কিরকম, যে আমরা এখানে লিখবো যে তিন ধরনের কিউব থাকে, জেনারেলি তিন ধরনের কিউব থাকে, সেটাগুলো কি না, সিম্পল কিউব, আর বিসিসি কিউব, আর এফসিসি কিউব। ঠিক আছে, সিম্পল কিউবের ক্ষেত্রে কত পার্সেন্ট অকুপাইড বা ভরা থাকে, আমি যদি এখানে লিখে দিই যে অকুপাইড কত পার্সেন্ট থাকে না, 52%, 52% হচ্ছে অকুপাইড থাকে। ঠিক আছে, বাকি যে 48% সেটা খালি ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, তো বিসিসির ক্ষেত্রে কত হয় না, 68% ভরা থাকে। বেশি ভরা থাকে কারণ এখানে এক্সট্রা একটা অ্যাটম থাকে না, এই জন্য বেশি ভরা থাকে 68%। বুঝতে পারলে? আর বাকিটা হচ্ছে খালি থাকে। আর এফসিসির ক্ষেত্রে 74% ভরা থাকে, আর বাকিটা হচ্ছে খালি থাকে। তাহলে এবং কোশ্চেন এসে যেতে পারে যে সিম্পল কিউবের ক্ষেত্রে ক্লোজ প্যাকিং ভ্যালুটা কত, অপশান দিয়ে দিতে পারে 52%, 68%, 74%, আর একটা ধরো 85%, এরকম দিয়ে দিতে পারে। তাহলে কোশ্চেনটা কী হবে, সিম্পল কিউবের ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে না 52%, আর বিসিসির ক্ষেত্রে 68, আর এফসিসির ক্ষেত্রে কি 74। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আবার একটা ধরো একটা টপিক আছে রেডিয়াস রেশিও রুল। রেডিয়াস রেশিও রুল মানে তুমি রেডিয়াস রেশিও দেখে বলে দিতে পারবে যে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত। ঠিক আছে, সেটা রেডিয়াস রেশিও রুল থেকে বলে দিতে পারবে। যেমন ধরো তোমাকে একটা বলে দিল যে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার 4, ঠিক আছে, তাহলে তার রেডিয়াস রেশিও ভ্যালুটা কত হতে পারে।
রেডিয়াস রেশিও ভ্যালু কত হবে। তার জন্য আমাদের কিছু রেডিয়াস রেশিও ভ্যালু মনে রাখতে হবে। তো রেডিয়াস রেশিও ভ্যালুটা কীরকম, যে আর দিয়ে প্রকাশ করা হয়, আর এদিকে ধরলাম আমি কোঅর্ডিনেশন নাম্বার লিখলাম। তো রেডিয়াস রেশিও ভ্যালুটা যদি 0.225 থেকে 0.414 হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 4। ঠিক আছে, যদি তার রেডিয়াস রেশিওর ভ্যালুটা হচ্ছে 0.225 থেকে 0.414 হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 4। তাহলে আমি যে কোশ্চেনটা প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে তার রেডিয়াস রেশিও ভ্যালুটা কত হবে, না 0.225 থেকে 0.414 এই রেঞ্জেই হবে। আচ্ছা, যদি রেডিয়াস রেশিওর ভ্যালুটা 0.414 থেকে 0.732 হয়, তাহলে তার রেডিয়াস রেশিওর ভ্যালু কত হবে, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 6। যদি রেডিয়াস রেশিও ভ্যালুটা 0.732 থেকে 1.00 হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 8। এই তিনটা কোঅর্ডিনেশন নাম্বার জেনারেলি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, রেডিয়াস রেশিও ভ্যালু দিয়ে। যে হয়তো বলে দিতে পারে, যেটা একটা কোশ্চেন আসতে পারে যে 0.414 থেকে 0.732 যদি তার রেডিয়াস রেশিও ভ্যালু হয়, তাহলে সেই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। তাহলে অপশানে ধরো দেওয়া আছে 4, 6, 8 আর ধরো 2 দেওয়া আছে, তাহলে অ্যান্সার কত হবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, এরকমই রেডিয়াস রেশিও থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা যেতে পারে। ওকে, এরপরে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা কিনা নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট সেল। ঠিক আছে, এখানে তোমার এই কোশ্চেনগুলো তো তোমরা দেখেইছো, যদি এর আগে কোনোদিনও কোনো কেমিস্ট্রির রিলেটেড পরীক্ষা দাও, সেখানে দেখবে কোশ্চেন জিজ্ঞাসাই করা হয় যে সিম্পল কিউবের মধ্যে একটা ধরো সিম্পল কিউব আছে, তার মধ্যে ইউনিট সেল বা অ্যাটমের নাম্বার অফ অ্যাটম কটা থাকে, বা ধরো বিসিসি বডি সেন্টার্ড কিউবিক আছে, তাতে নাম্বার অফ অ্যাটম কটা থাকে, বা এফসিসির ক্ষেত্রে বলে দিল যে নাম্বার অফ অ্যাটম কটা থাকে। ঠিক আছে, যে এগুলো হচ্ছে তোমরা যখন গ্র্যাজুয়েশন করেছিলে তখন হচ্ছে সেই বড় বড় ক্যালকুলেশন করে বের করতে হতো, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ এর জন্য পড়ছি, তো আমাদেরও তো ক্যালকুলেশন করে বের করার দরকার নেই। শুধু মনে রাখবে যে সিম্পল কিউবের ক্ষেত্রে একটা অ্যাটম থাকে, সিম্পল কিউবের মধ্যে একটা অ্যাটম থাকে, বিসিসির ক্ষেত্রে দুটো, আর এফসিসির ক্ষেত্রে 4টা অ্যাটম থাকে। বুঝলে? ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে, কারণ কোশ্চেন দিয়ে দিতেই পারে যে এফসিসি কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে কটা অ্যাটম থাকে। ঠিক আছে, সেটা কত হবে না 4টা হয়ে যাবে। এফসিসির ক্ষেত্রে কটা হয়, 4টা হয়ে যাবে। বুঝলে, এফসিসি ক্রিস্টালের মধ্যে কটা অ্যাটম থাকে, ইউনিট সেলে কটা অ্যাটম থাকে, 4টা অ্যাটম থাকে। ঠিক আছে, বিসিসির ক্ষেত্রে দুটো আর সিম্পলের ক্ষেত্রে একটা। আচ্ছা, এরকমই একটা কোশ্চেন হতে পারে যে ওই যে একটা ধরো ক্রিস্টাল আছে, তার ডেনসিটি বের করানোর জন্য, ধরো একটা কিউবিক ক্রিস্টাল, তার ডেনসিটির বের করতে হবে, তখন একটা ইকুয়েশন আমরা জানি, কি ইকুয়েশন, ডেনসিটিকে যদি আমরা রো দিয়ে প্রকাশ করি, রো ইকুয়ালস টু এম জেড ডিভাইডেড বাই n0 ইন্টু এ। এভাবে লেখা যায় ডেনসিটির ইকুয়েশনটা, এভাবে লেখা যায়। যাদের মনে আছে তারা খুবই ভালো, আর যাদের মনে নেই তারা তাহলে খাতাতে লিখে নাও যে ডেনসিটির ক্ষেত্রে যে ইকুয়েশনটা, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তোমাকে ডেনসিটি কত সেটাও জিজ্ঞাসা করতে বলতে পারে, বা তার মোলার মাস, এইখানে যে এম লিখেছি সেটা কি না মোলার মাস, এই এমটা কি প্রকাশ করে, মোলার মাস, আর যেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। এই যে বলেছিলাম না এখানে যে সিম্পলের ক্ষেত্রে 1 হয়, এই যে সিম্পলের ক্ষেত্রে 1 হয়, বিসিসির ক্ষেত্রে 2 হয়, এফসিসির ক্ষেত্রে 4 হয়, এখানে জেড এর মানটা হচ্ছে এরকম হবে। যদি সিম্পল কিউবের ক্ষেত্রে জিজ্ঞাসা করে তাহলে জেড এর মান 1 হয়ে যাবে, যদি বিসিসির ক্ষেত্রে জিজ্ঞাসা করে জেড এর মান 2 হয়ে যাবে, বা যদি এফসিসির ক্ষেত্রে জিজ্ঞাসা করে তাহলে জেড এর মান
4 হয়ে যাবে, ঠিক আছে জেড। আর এন জিরোটা কি না, এন জিরোটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এন জিরোটা কি না অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। আর এই এটা কি, এ হচ্ছে এই যে কিউব থাকে তার এজ বা বাহু। ধরো এটা একটা কিউব, ধরো এটা একটা কিউব, তার এই যে এজ, এই যে এজ, এটাকেই বলা হয়, এটা ধরো একটা এজ ইডি জি, ঠিক আছে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় না ইকুয়ালস টু এ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে। তাহলে যে কোনো এখান থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে, তোমার ডেনসিটি জিজ্ঞাসা করে নিতে পারে, বা মোলার মাস এম জিজ্ঞাসা করে নিতে পারে, বা নাম্বার অফ অ্যাটম জিজ্ঞাসা করে দিতে জেড, বা বলে দিতে পারে সেই কিউবটার বাহুর দৈর্ঘ্য কত, এ বের করতে হবে তখন, বুঝা গেল এইভাবে। আচ্ছা, এখানে আমি একটু মাঝখানে অ্যানাউন্সমেন্ট আছে একটা, যে আমাদের একটা নতুন মানে ব্যাচ শুরু হচ্ছে, যেটা আমি জুনের ফার্স্ট উইকেই মানে ক্লাসগুলো শুরু হবে, তার আগে অলরেডি বিভিন্ন রকম ইন্ট্রোডাকশন ক্লাস এইসব চলছে। তো জুনের ফার্স্ট উইকের দিকে আমি একটা ক্লাস ব্যাচ শুরু করব অনলাইন ক্লাসের জন্য, এসএলএসটি কেমিস্ট্রির। তো কি কি প্রোভাইড করা হবে এই ক্লাসে, এই ক্লাসে তোমার নোট প্রোভাইড করা হবে, একটা প্রপার নোট বানিয়ে প্রোভাইড করা হবে, প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা নোট প্রোভাইড করা হবে। এবং 2 নম্বর এমসিকিউ সেট, যে প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ সেট হবে। যেমন এখানে আমি সলিড পড়াচ্ছি, যে সলিড থেকে যে বিভিন্ন টপিক আছে তার উপর বেস করে একটা এমসিকিউ, যত ধরনের এমসিকিউ হতে পারে তার একটা সেট বানিয়ে দেওয়া হবে। এবং 3 নম্বর হচ্ছে টেস্ট নেওয়া হবে, প্রচুর টেস্ট নেওয়া হবে। ধরো আমি সলিড পড়াচ্ছি, তো সলিড যখন শেষ হয়ে যাবে তো সলিড চ্যাপ্টার থেকে একটা টেস্ট নেওয়া হবে। এরপর ধরো সলিডের পর ধরো আমি থার্মোডাইনামিক্স পড়াবো, তো থার্মোডাইনামিক্স শেষ হওয়ার পর থার্মোডাইনামিক্সের একটা টেস্ট নেওয়া হবে, এবং একটা কম্বাইন টেস্ট নেওয়া হবে যেটার মধ্যে সলিডও আসবে এবং থার্মোডাইনামিকও আসবে, এইভাবেও টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো প্রতি মাসে হচ্ছে 10টা করে ক্লাস হবে, টোটাল 10টা ক্লাস, ঠিক আছে। তার মধ্যে 8টা হচ্ছে থিওরি, এবং তার সঙ্গে যে এমসিকিউ বা এইসব ডিসকাস করা হবে। আর 2টো ক্লাস হবে তোমার টেস্ট হবে এবং ডাউট ক্লিয়ারিং হবে, প্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস। যে কারো যদি কোনো ডাউট থাকে কোথাও বা কিছু কোনো জিনিস বুঝতে পারছে না, বা যখন আমি এই এমসিকিউ সেটগুলো দেবো হয়তো কারো এমসিকিউ সে অ্যান্সার করতে পারছে না, বা করেছে সেটা ভুল হয়েছে, ভুল করেছে, তো সেইগুলো ডিসকাস করা হবে এই যে এক্সট্রা যে 2টো ক্লাস দেওয়া হবে। আর এই যে 8টা ক্লাস, সেটাতে আমি পুরো থিওরি এবং তার সঙ্গে সেই টপিকের ওপর যে এমসিকিউগুলো থাকবে সেগুলো ডিসকাস করা হবে, ঠিক আছে। কেউ যদি পড়তে চায় এসএলএসটির জন্য পুরো কোর্সটাই, তাহলে এই যে নম্বরটা দেওয়া আছে 9547532216, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, তাহলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিতে পারে, বা কল করে নিতে পারে যে স্যার আমি পড়তে চাই, তো তাকে আমি বলে দেবো প্রসিডিওরটা, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে কি হয়, যে আমরা তাহলে কি পড়েছিলাম এখানে, হচ্ছে ডেনসিটি পড়েছি। এরপর তাহলে আমরা কি দেখব, যে ধরো একটা এখানে বলেছে যে এই কোশ্চেনগুলো পড়ে, যে ধরো এই যে একটা কিউব আছে, এই যে ধরো একটা কিউব, এটা ধরো একটা আমি কিউব ড্র করলাম, ঠিক আছে। এটা একটা কিউব ড্র করলাম, এর মধ্যে এই যে এজের ভ্যালু কত, এর ভ্যালু কত, সেটা আমি তার সঙ্গে এই ডি মানে কি, ডিটা হচ্ছে যে ধরো এটা একটা অ্যাটম আর এটা একটা অ্যাটম, ঠিক আছে। এই যে দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, সেটা ডি বলা হয় তাকে, ঠিক আছে। তাহলে এই এজ এ আর ডি এর মধ্যে কি রিলেশন আছে, ওই যে আমাদের তিনটা যে কিউব, মানে তোমার স্যাম্পল, বিসিসি আর এফসিসির ক্ষেত্রে যে তিনটা যে কিউব আছে তাদের জন্য এই যে এই তিনটার জন্য এ আর ডির মধ্যে যে কি রিলেশন আছে, সেই রিলেশনগুলো আমরা একটু এখানে ডিটারমাইন করব, কারণ সেই রিলেশন থেকেও অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যদি ধরি সিম্পলের ক্ষেত্রে কি হয়, সিম্পলের ক্ষেত্রে শুধু কর্নারটাই শুধু অ্যাটম থাকে। তাহলে আমি ধরলাম এই কর্নারটে এই একটা বড় অ্যাটম আছে, ঠিক আছে।
তাহলে এই কর্নারটেও তাহলে একটা অ্যাটম আছে। ওকে, আমি এবার কি করছি যে শুধু এই দুটো কর্নারটি ধরেছি, এগুলো আমি ধরলাম না, এগুলো আমি জাস্ট একটা, আমি তোমাদের বলছি যে এই কর্নারগুলো তো অ্যাটম আছে, কিন্তু আমার এই ক্যালকুলেশনের জন্য শুধু দুটো কর্নারটে ধরলেই হবে, ঠিক আছে। তো এর জন্য কি হয় যে এজ তাহলে কোনটা, তাহলে এইটা হচ্ছে এজ, তাহলে এ দিয়ে প্রকাশ করা হয় এজকে এ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমি যদি ধরি যে এই অ্যাটমগুলোর রেডিয়াস কত না আর, তাহলে এ সমান কত 2r আমরা লিখতে পারি। আবার এখানে যদি বলি যে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্সকে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি ইকুয়ালস টু কত, ডি ইকুয়ালস টু অবভিয়াসলি 2r, তাই না, ডি ইকুয়ালস টু 2r। তাহলে আমি বলতে পারি যে ফর সিম্পল কিউবের ক্ষেত্রে এ ইকুয়ালস টু ডি, মানে তার এজ যা আর নাইবারিং ডিস্টেন্স বা দুটো অ্যাটমের মধ্যেও সেন্টারের যে ডিস্টেন্স সেটাও সমান, এ ইকুয়ালস টু ডি, বোঝা গেল। তাহলে ফর বিসিসি কি হবে, বিসিসির ক্ষেত্রে কি হয় যে ধরো এটা একটা আমি বিসিসি কিউব ড্র করছি, হ্যাঁ, ধরো এরকম একটা বিসিসি কিউব ড্র করেছি, তাহলে কি হয় বিসিসি মানে কি, বিসিসি মানে সিম্পলের মতো এরও কর্নারটে দুটো অ্যাটম থাকবে, ধরো এরকম এই কর্নারটাতে একটা অ্যাটম আছে আর এই কর্নারটেও একটা অ্যাটম আছে, এই কর্নারটা, ঠিক আছে, এই কর্নারটা একটা অ্যাটম আছে আর এই কর্নারটা একটা আছে। আর আমরা জানি বিসিসির ক্ষেত্রে মাঝখানেও একটা অ্যাটম থাকবে, তাহলে এরকম মাঝখানেও একটা অ্যাটম আছে বিসিসির ক্ষেত্রে। তাহলে আমরা যদি এইখান থেকে একটা লাইন টানি, এই কর্নার থেকে এই কর্নারে যদি আমরা যোগ করি একটা লাইন, মানে এই কর্নার থেকে আমি একটা লাইন যোগ করে দিলাম এই কর্নারে, ঠিক আছে, এই কর্নার থেকে আমি একটা লাইন যোগ করে দিলাম এই কর্নারে, যোগ করে দিলাম। তাহলে এবার আমরা জানি একটা কিউবের ক্ষেত্রে, এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে একটা কিউবের ক্ষেত্রে কর্নার টু কর্নার ডিস্টেন্স, ঠিক আছে, কর্নার থেকে কর্নার, মানে সেটা যদি মাঝখান দিয়ে যায় সেটা হবে কত না √3a ইকুয়ালস টু √3a, মানে এই কর্নার থেকে এই কর্নারের ডিস্টেন্স হচ্ছে √3a, ঠিক আছে। আর এই √3a ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 4r, কেন না এটা একটা r, এটা 2r, এতটা 2r, মাঝখানে যে অ্যাটম আছে সেটা 2r, আর এর অর্ধেকটা এটা একটা r, মানে এটা r, এটা 2r, আর এটা একটা r, সো 4r। তাহলে আমরা বলতে পারি যে 4r ইকুয়ালস টু √3a, আর আমরা d সমান কি জানি 2r, তাহলে 4r সমান কি 2d ইকুয়ালস টু √3a। তাহলে আমরা লিখতে পারি d সমান, এখানে লিখতে পারি এটা যে d সমান √3a/2, এটাই হচ্ছে ডি আর এর মধ্যে সম্পর্ক ফর বিসিসি কিউব, ঠিক আছে, বিসিসির জন্য ডি আর এর মধ্যে রিলেশন কি, ডি ইকুয়ালস টু √3a/2, বোঝা গেল। তাহলে এবার এফসিসির ক্ষেত্রে ড্র করবো আমরা। এখানে এফসিসির ক্ষেত্রে কি হয় যে এফসিসির ক্ষেত্রে ধরো এটা একটা কিউব, ধরো এটা একটা কিউব, একই রকম ভাবে এটাও একটা সিম্পল কিউবের মতো প্রতিটা কর্নারেই একটা করে অ্যাটম থাকবে। তাহলে আমি ধরলাম এই কর্নারে এই অ্যাটমটা আছে এই কর্নারটাতে, আর যেহেতু এফসিসি তো আমরা একটা ফেস ধরবো, সেই ফেসটা কিনা এই ফেসটা, ধরো এই কর্নারেও তাহলে একটা অ্যাটম আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ফেসে একটা অ্যাটম থাকে, ঠিক আছে, এই ফেস ধরো আমরা ফ্রন্ট ফেসটা ধরেছি, তো ফ্রন্টের দিকেও একটা অ্যাটম থাকবে, বোঝা গেল।
এবার তাহলে আমরা যদি এই কর্নার থেকে এই কর্নার, দেখো বিসিসির ক্ষেত্রে আমরা অপোজিট কর্নার একদম, দেখো এই কর্নার থেকে এই উল্টো সাইডের কর্নার অ্যাড করেছি, কিন্তু এফসিসির ক্ষেত্রে কি হবে, এই কর্নার থেকে, এফসিসির ক্ষেত্রে কি হবে, এই কর্নার থেকে ফেস, সেম ফেসের এই কর্নারটা গিয়ে অ্যাড হবে, মানে এইখান থেকে লাইনটা যাবে, এই যে ফেসের যে অ্যাটমটা থাকে তার মধ্য দিয়ে গিয়ে সেম ফেসের অন্য কর্নারে গিয়ে লাগবে। বিসিসির ক্ষেত্রে এই কর্নারটাতে গিয়ে লেগেছিল, কিন্তু এফসিসির ক্ষেত্রে এই কর্নারটা লাগবে, ঠিক আছে, এইরকম লাগবে, এইরকম বুঝে গেল। তাহলে এখানেও একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা জানি যে যখন ফেসের ক্ষেত্রে, ঠিক আছে, ফেসের ক্ষেত্রে কর্নার থেকে কর্নারের যে ডিস্টেন্স থাকে সেটা কিভাবে প্রকাশ করা হয় না √2a দিয়ে, √2a। বডির ক্ষেত্রে কত হয়েছিল, √3a, ফেসের ক্ষেত্রে √2a। তাহলে এটাও ইকুয়ালস টু 4r, মানে কি সেই r, এদিকে 2r আর এদিকে r, তাহলে কি √2a ইকুয়ালস টু 4r। তাহলে আমরা এইভাবে লিখবো যে 4r ইকুয়ালস টু √2a, আবার 4r আমরা জানি কি 4r সমান 2d, সো 2d ইকুয়ালস টু 2d, কেন না, কারণ d সমান যদি 2r হয় তাহলে 4r সমান কি 2d হবে, তাহলে √2a, সো d ইকুয়ালস টু √2a/2। এটা হচ্ছে কিসের সম্পর্ক না, ডি আর এর মধ্যে সম্পর্ক, কার জন্য না এফসিসি ল্যাটিসের জন্য, ঠিক আছে, এফসিসি যে ল্যাটিস থাকে তার ডি আর এর মধ্যে সম্পর্ক। ডিটা কি না, ডি হচ্ছে যে নাইবারিং অ্যাটমের ডিস্টেন্স, মানে ধরো এই যে ডিটা কি না, ডিটা হচ্ছে যে দুটো পাশাপাশি যখন অ্যাটম থাকবে, ডিটা হচ্ছে যে দুটো পাশাপাশি যখন অ্যাটম থাকবে তাদের যে সেন্টার, দুটো সেন্টারের যে দূরত্ব, এটা ধরো দুটো পাশাপাশি অ্যাটম এখন লেগে আছে, তাদের যে দুটো সেন্টারের মধ্যে যে দূরত্ব থাকে সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর এটা আমি অনেকবার বলেছি, এটা কি মানে এই যে কিউব থাকে তার এজকে প্রকাশ করা হয় এ দিয়ে। তাহলে কি হলো, সিম্পলের ক্ষেত্রে কি হলো, তাহলে আমরা বলতে পারি সিম্পলের ক্ষেত্রে এ আর ডির মধ্যে রিলেশন কি, এ ইকুয়ালস টু ডি, আর বিসিসির ক্ষেত্রে এ ইকুয়ালস টু √3a/d, আর এফসিসির ক্ষেত্রে ডি ইকুয়ালস টু √2a/d, ঠিক আছে, এই দুটো। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্র্যাগস ইকুয়েশন। ব্র্যাগস ইকুয়েশনটা কি না, ব্র্যাগস ইকুয়েশনটা হচ্ছে এরকম একটা কোশ্চেন এসে যেতেই পারে যে n ল্যামডা ইকুয়ালস টু 2d সাইন থিটা, ঠিক আছে, এই ইকুয়েশনটাই হচ্ছে ব্র্যাগস ইকুয়েশন। এইখান দিয়ে হচ্ছে কোশ্চেন এসে যেতে পারে। এনটা হচ্ছে অর্ডার হয়, সেই অর্ডারটা দেওয়াই থাকে, বা তোমাদের যদি ক্যালকুলেশন করতে বলে এনটা হয়ে যাবে। ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ, আর ডিটা তো জানাই, এই যে এক্ষুনি আলোচনা করলাম, ডিটা হচ্ছে নাইবারিং ডিস্টেন্স, আর থিটাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ইকুয়েশন দিয়েও অনেক সময় কোশ্চেন এসে যেতে পারে, ঠিক আছে, কোশ্চেন আসতে পারে এই ইকুয়েশন দিয়ে, বুঝে গেল। আর এই যে আলোচনা করলাম এক্ষুনি যে নাইবারিং ডিস্টেন্স আর এজ, ধরো এর মান দেওয়া আছে, বি বের করতে হবে, সরি ডি বের করতে হবে, বা ডির মান দেওয়া আছে তখন এ বের করতে হবে, ঠিক আছে। এই দুটো রিলেশনের মধ্যে সিম্পল, যে সিম্পলের ক্ষেত্রে বা বিসিসির ক্ষেত্রে বা এফসিসির ক্ষেত্রে ধরো এর মান দেওয়া আছে, তোমাকে বললো ডি বের করো, তাহলে বেরিয়ে যাবে, বা ডির মান দেওয়া আছে যে এ বের করতে বললো, তাহলে ওখান থেকে হয়ে যাবে। এরপরে যে টপিকটা থাকে সেগুলো হচ্ছে ডিফেক্ট। তোমরা হয়তো মনে আছে তোমাদের যে সে বিভিন্ন ধরনের ডিফেক্ট আমরা পড়েছিলাম, যেমন স্কটকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, বা তোমার হচ্ছে এফ সেন্টার ডিফেক্ট, সেরকম, ঠিক আছে। যে 3 ধরনের জেনারেল ডিফেক্ট হয় সেগুলো কি কি হয় না, স্কটকি ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট হয়, ঠিক আছে। আরেকটা কি হয় যে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হয়, আর এটা হচ্ছে এফ সেন্টার ডিফেক্ট হয়। স্কটকি ডিফেক্ট কিরকম না, স্কটকি ডিফেক্ট হচ্ছে যদি একটা ধরো একটা ক্রিস্টাল আছে যার মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো আয়নই হচ্ছে অ্যাবসেন্ট, থাকে না, মিসিং থাকে, তখন তাকে বলা হয় স্কটকি ডিফেক্ট। কিরকম, ধরো এরকম আছে
যে একটা ক্রিস্টালের মধ্যে কি পজিটিভ নেগেটিভ পাশাপাশি থাকে, ধরো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে কি পজিটিভের নিচে নেগেটিভ থাকবে, এটা পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আবার নেগেটিভ নিচে পজিটিভ হয়তো নেই, মিসিং, পজিটিভের নিচে কি হবে নেগেটিভ, মিসিং, এদিকে পজিটিভ ছিল সরি নেগেটিভ ছিল, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভের নিচে কি পজিটিভ, সেটা ধরো আছে, পজিটিভের নিচে নেগেটিভ, নেগেটিভের পাশে পজিটিভ, পজিটিভের পাশে নেগেটিভ, নেগেটিভের পাশে পজিটিভ, এরকম আছে। তার মানে কি এইখানে দেখো এই দুটো হচ্ছে মিসিং, মানে যখন একই সঙ্গে পজিটিভ আর নেগেটিভ দুটো মিসিং থাকবে তাকে বলা হয় স্কটকি এফেক্ট। ঠিক আছে, স্কটকি এফেক্ট। এবার একটা কোশ্চেন এরকম জিজ্ঞাসা করতে পারে যে কোন এফেক্টের জন্য তার ডেনসিটি চেঞ্জ হয়ে যায়, ডেনসিটি কোন এফেক্টের জন্য চেঞ্জ হয়ে যায় না স্কটকি এফেক্টের জন্য। কারণটা কি, একটা ক্রিস্টাল থেকে যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন বেরিয়ে যায় তাহলে কি তার ডেনসিটি কমে যাবে, ডেনসিটি ডিক্রিজ হয়ে যায়, সো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কী হয় না, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হচ্ছে যখন একটা পজিটিভ, এটা পজিটিভ আয়ন কী করে না সেটা কোথাও বেরিয়ে যায় না, সে শুধু তার জায়গা থেকে সরে গিয়ে মাঝখানের কোনো একটা কাছে গিয়ে বসে যায়। মানে ধরো ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কীরকম হয়, এখানে যদি করি যে ধরো এরকম পজিটিভ আছে, ঠিক আছে, এর নেগেটিভ আছে, আবার এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, বোঝা গেল, তাহলে নেগেটিভ হয়ে যাবে এটা, এটা কী হবে পজিটিভ, এটা নেগেটিভ, আবার পজিটিভ, পজিটিভের নিচে কি নেগেটিভ, ধরো এইখানে একটা পজিটিভ যেটা ছিল সে নেই, এখানে নেগেটিভ আসবে একটা, এখানে পজিটিভ আসবে একটা, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। ঠিক আছে, তাহলে এই যে পজিটিভ যে ছিল সে নেই, সে কোথায় গেল, সে তার এই যে নিজের যে জায়গাটা ছিল সেই নিজের জায়গাটায় না থেকে সে ধরো এখানে গিয়ে বসে আছে, এরকম এখানে গিয়ে বসে আছে, তাকে বলা হয়, তখন তাকে বলা হয় ফ্র্যাঙ্কেল এফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ঠিক আছে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট বলা হয়। এবার দেখো এর এই গেনের মধ্যে কোনো আয়ন বেরিয়েছে কি, কোনো আয়নের কোনো চেঞ্জ হয়নি, কারণ যতগুলো পজিটিভ ছিল ততগুলো পজিটিভ আছে, যতগুলো নেগেটিভ ছিল ততগুলো নেগেটিভ আছে, সে পজিটিভটা শুধু নিজের জায়গাতে নেই কিন্তু সে তো আছে এখানে, সো এখানে কোনো ডেনসিটির কোনো চেঞ্জ হয় না, সো ফ্র্যাঙ্কেল এফেক্টের ক্ষেত্রে ডেনসিটির কোনো চেঞ্জ হয় না। এরকম কোশ্চেন আসতে পারে যে কোন এফেক্টের ক্ষেত্রে ডেনসিটি চেঞ্জ হয়, ফ্র্যাঙ্কেল এফেক্ট, স্কটকি, এক নম্বরে দিতে পারে ফ্র্যাঙ্কেল এফেক্ট, 2 নম্বরে স্কটকি এফেক্ট, 3 নম্বরে বোথ দিয়ে দিতে পারে যে স্কটকি আর ফ্র্যাঙ্কেল, 4 নম্বরে দিতে পারে যে কোনোটাতেই নয়। ঠিক আছে, তাহলে তোমরা কোনটা অ্যান্সার করবে যে স্কটকি এফেক্টের ক্ষেত্রে ডেনসিটির চেঞ্জ হয়, স্কটকি এফেক্টের ক্ষেত্রে ঠিক আছে ডেনসিটি কমে যায়। বুঝে গেল, যে কোশ্চেন হতে পারে বা এরকম দিতে পারে যে কোন এফেক্টে পজিটিভ আয়ন তার নিজের জায়গাতে না থেকে সে একটা ইন্টারস্টেসিয়াল জায়গাতে থাকে, সেটা কি কোন এফেক্ট, ফ্র্যাঙ্কেল এফেক্ট, ফ্র্যাঙ্কেল এফেক্ট, ফ্র্যাঙ্কেল এফেক্টেই তো হয় যে পজিটিভ চার্জটা তার নিজের জায়গাতে না থেকে সে ইন্টারস্টেসিয়াল একটা পজিশনে গিয়ে বসে আছে, এটা হচ্ছে ফ্র্যাঙ্কেল এফেক্ট। এবার যদি বলে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে কোন এফেক্টে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দুটো আয়নে মিসিং থাকে, ঠিক আছে, কোন এফেক্টে পজিটিভ আর নেগেটিভ দুটো আয়নে মিসিং থাকে, সেটা কি স্কটকি এফেক্ট। স্কটকি এফেক্টে অপশান থাকতেই পারে স্কটকি, ফ্র্যাঙ্কেল, বোথ বা নান অফ দ্য অ্যাবাভ, তাহলে তোমরা স্কটকি এফেক্ট করবে। তো তোমরা এমনি মনে রাখতে পারো স্কটকি এফেক্ট মানে এই যে এস দিয়ে শুরু হয়েছে তো শর্ট, স্কটকি শর্ট হয়ে যায়, শর্ট, এস দিয়ে শর্ট, যে কম হয়ে যায়, শর্ট হয়ে যায়, বলে না শর্ট হয়ে গেছে, কম পড়ে গেছে, কম পড়ে গেছে মানে কি যে পজিটিভ আর নেগেটিভ আয়ন বেরিয়ে গেছে, দুজনেই বেরিয়ে গেছে, তাই জন্য শর্ট হয়ে গেছে, এই জন্য স্কটকি এফেক্ট, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বললাম। ঠিক আছে, আরেকটা এফেক্ট দেখা যায় সেটা হচ্ছে এফ সেন্টার এফেক্ট, এই এফেক্টের জন্যই হচ্ছে মেটাল কালার দেখায়। এফ সেন্টার এফেক্টে কি হয় না, এফ সেন্টার এফেক্টে ধরো আমি এখানে মাইনাস প্লাস করে দিলাম, এফ সেন্টার এফেক্টে কি হয় যে একটা নেগেটিভ আয়ন বেরিয়ে যায়, ঠিক আছে, একটা নেগেটিভ আয়ন একটা ক্রিস্টাল থেকে বেরিয়ে যায় আর একটা ইলেকট্রন সেই জায়গাটাতে চলে যায়, সেই জায়গাটাতে গিয়ে বসে যায়।
আমি এখানে ড্র করে দেখাচ্ছি তোমাদের কি জিনিসটা হয়। ধরো একটা ক্রিস্টাল, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম আছে। ধরো এরকম আছে। এবার কি হয়, এফ সেন্টার ডিফেক্টে কি হয় না, এইখান থেকে ধরো কোনো একটা নেগেটিভ আয়ন সে বেরিয়ে যায় ক্রিস্টাল থেকে। ধরো এটা একটা ক্রিস্টাল ছিল, ওকে, এখান থেকে বেরিয়ে যায়, নেগেটিভ আয়নটা বেরিয়ে যায়। এবার এই জায়গাটা খালি হয়ে যায়, তখন কি করে বাদ থেকে কোনো একটা ইলেকট্রনের সোর্স থাকে, যে কি করে একটা ইলেকট্রন দেয় এবং সেই ইলেকট্রনটা গিয়ে ওই নেগেটিভ জায়গাটাতে বসে যায়। ওকে, তো এই এফেক্টটাকে বলা হয় এফ সেন্টার ডিফেক্ট। এফ সেন্টার ডিফেক্ট, বুঝে গেল? এটাকে বলা হয় এফ সেন্টার ডিফেক্ট। তাহলে তিনটা ডিফেক্ট আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? এরকমই এইগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এরপর হচ্ছে যে টপিকটা হবে সেটা হচ্ছে ডোপিং। তোমরা নিশ্চয়ই পড়েছো যে হয় না দু ধরনের, যে পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, দু ধরনের হয়, দু ধরনের কন্ডাক্টরের নাম শুনেছো তোমরা, যে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ আর এন টাইপ। তো কি হয়, ধরো কোনো একটা গ্রুপের একটা মেটালের সঙ্গে, কোনো একটা গ্রুপের একটা মেটালের সঙ্গে বা কোনো একটা গ্রুপের একটা এলিমেন্টের সঙ্গে অন্য একটা গ্রুপের আমরা এলিমেন্টের ডোপিং করছি। ধরো একটা ডোপিং হচ্ছে গ্রুপ 14-এর কোনো একটা, যে 14 গ্রুপের কোনো একটা এলিমেন্ট নেওয়া হয়েছে, তার সঙ্গে গ্রুপ 15-এর একটা এলিমেন্ট যোগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে ধরো গ্রুপ 14-এর, তার মানে কি, ধরো এটা একটা অ্যাটম, গ্রুপ 14। গ্রুপ 14-এ কে থাকে? নাইট্রোজেন গ্রুপ, না নাইট্রোজেন তো এক সেকেন্ড, আচ্ছা গ্রুপ 14-এর আমার এখন ঠিক মনে আসছে না। গ্রুপ 14-এর একটা অ্যাটম নেওয়া হয়েছে, এবার ধরো তার 4টা খালি জায়গা আছে। এবার গ্রুপ 15-এর একটা এলিমেন্ট নেওয়া আছে যার হচ্ছে 5টা ইলেকট্রন থাকে। এটা ধরো গ্রুপ 15-এর একটা এলিমেন্ট নেওয়া আছে যার কিনা 5টা ইলেকট্রন আছে। পাঁচটা ইলেকট্রন আছে, তাহলে এইরকম ধরো 5টা ইলেকট্রন আছে, এখানে 5টা ইলেকট্রন, তার ভ্যালেন্স সেলে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে 15-এ। এবার কি হয়, এই যে 4টা যে খালি জায়গা থাকে 14-এর, তাহলে 4টা খালি জায়গাতে 4টা ইলেকট্রন ভরে যাবে, তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। হ্যাঁ, এই একটা এক্সট্রা ইলেকট্রন থাকার জন্য এন নেগেটিভ হয়ে যায়, সো এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? আবার যদি ধরো একটা গ্রুপ 14-এর একটা অ্যাটম নিলাম, ধরো একটা গ্রুপ 14-এর একটা অ্যাটম নিলাম, তাহলে গ্রুপ 14-এর আমি বললাম যে 4টা খালি জায়গা থাকে। আর একটা গ্রুপ 13-এর একটা অ্যাটম নিলাম, তাহলে তার 13-এ ক্ষেত্রে কি 3টা ইলেকট্রন থাকবে, তাহলে 3টে ইলেকট্রন থাকবে। এই 3টা ইলেকট্রন কি করে, যে 3টা জায়গা গ্রুপ 14-এ 3টা জায়গা ঘেরে নেয়, তাহলে কি একটা খালি থেকে যায়, একটা পজিশন খালি থেকে যায়। তো এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তার মানে গ্রুপ 14 যখন ডোপিং হয় 15 দিয়ে, তখন তাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন গ্রুপ 13 দিয়ে যখন ডোপিং হয় তখন তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? ওকে, এবার আমরা মেন আমাদের যে কোশ্চেনটা পড়েছিল 2016-তে যে কোশ্চেনটা পড়েছিল সেইটা আমরা আলোচনা করব। ঠিক আছে, যে কোশ্চেনটাতে কি ছিল,
এ নট ইকালস টু বি নট ইকালস টু সি আর আলফা ইকালস টু বিটা ইকালস টু গামা ইকালস টু 90 ডিগ্রি হলে তাহলে ক্রিস্টালটা কী ধরনের ক্রিস্টাল। এখানে একটা টেবিল ছিল, দেখো এই টেবিলটাতে সমস্ত লেখা আছে। কিউবের ক্ষেত্রে কি হয়, কিউবের ক্ষেত্রে হচ্ছে সবগুলোই সমান হয়ে যায়। এ ইকালস টু বি ইকালস টু সি, আলফা ইকালস টু বিটা ইকালস টু গামা ইকালস টু 90। টেট্রাগোনালের ক্ষেত্রে কি হয়, রম্বিকের ক্ষেত্রে কি হয়, ক্লিনিকের ক্ষেত্রে মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়, ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কি হয়, ট্রাইগোনালের ক্ষেত্রে কি হয়, হেক্সাগোনালের ক্ষেত্রে কি হয়, সমস্ত কিছুই লেখা আছে। তোমাদের কাছে যদি এই টেবিলটা না থাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর যদি টেবিলটা থাকে তো খুবই ভালো হয়। এই টেবিলটা কিন্তু পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমি শুধু একটা হিন্টস দিতে পারি যে যদি নামের শেষে ভাবো ক্লিনিক আসে, হ্যাঁ, নামের শেষে যদি ক্লিনিক আসে তাহলে কিন্তু তার যে লেন্থ থাকে সেগুলো সবগুলোই হচ্ছে অসমান হবে। দেখো এখানে মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, দেখো এ নট ইকালস টু বি নট ইকালস টু সি, ঠিক আছে, ক্লিনিক না মেলে। আর যদি মনোক্লিনিক থাকে তাহলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। দেখো আলফা ইকালস টু বিটা ইকালস টু 90 ডিগ্রি কিন্তু নট ইকালস টু গামা। আর যদি ট্রাইক্লিনিক হয় তাহলে তার তিনটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে না। এটা একটু মনে রাখার জন্য বললাম, সহজ হয় যে ক্লিনিকের কথাটার আসা মানে তার কোনো অ্যাঙ্গেলই হচ্ছে সমান, কোনো লেন্থই হচ্ছে সমান হবে না, মানে কোনো হচ্ছে তোমার বাহু সমান হবে না। এজ যেগুলো হয় সেগুলো সমস্ত এজই হচ্ছে অসমান হবে। আর মনোক্লিনিকের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হবে না, আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে তিনটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে না। এবার আমাদের যে কোশ্চেনটা ছিল তাতে কি ছিল যে এ নট ইকালস টু বি নট ইকালস টু সি, ঠিক আছে, আর আলফা ইকালস টু বিটা ইকালস টু গামা ইকালস টু 90 ডিগ্রি। তাহলে কি কোনটা আমরা দেখছি, অর্থরম্বিক। দেখো অর্থরম্বিকের ক্ষেত্রে এ নট ইকালস টু বি নট ইকালস টু সি আর আলফা ইকালস টু গামা ইকালস টু বিটা ইকালস টু 90 ডিগ্রি, এটা অর্থরম্বিক। অর্থরম্বিক মানে সেই যে ওই যে দেশালাই বক্সগুলো হয় না, যে যা তিনটা বাহুই অসমান, মানে দেশালাই বক্সগুলো এরকম হয় না যে এরকম হয়, তারপরে পিছন দিকে এরকম করে বাড়ানো থাকে, এরকম করে থাকে না দেশালাই ব্লকসগুলো, মানে এটাই যে তিনটা বাহু অসমান কিন্তু সমস্ত অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, সো এটাকে অর্থরম্বিক। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, অ্যান্সার ছিল অর্থরম্বিক, ঠিক আছে। অ্যান্সার ডিটাই হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে। 2016-তে যে কোশ্চেনটা এসেছিল যে এ নট ইকালস টু বি নট ইকালস টু সি বা আলফা ইকালস টু গামা বিটা ইকালস টু গামা ইকালস টু 90 ডিগ্রি, তার অ্যান্সারটা হচ্ছে অর্থরম্বিক। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। আর আবার বলছি যে কেউ যদি অনলাইন পড়তে চায়, কোর্স পড়তে চায়, সেই নম্বরটাতে কল করবে 9547532216। তো আমি অলরেডি বলে দিয়েছি যে কি কি কোর্সে থাকবে বা কি ধরনের পড়ানো হবে, সো তোমরা কল করতে পারো, ঠিক আছে। মের লাস্টের দিকে নাহলে জুনের ফার্স্ট উইকে কিন্তু ক্লাস নতুন ব্যাচ শুরু হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।